প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেভাবে পাল্টা জবাব দিতে পারে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নড়বড়ে যুদ্ধবিরতির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে উঠেছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে পরে তিনি জানান গুরুত্বপূর্ণ আলোচনা চলায় পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সম্ভাব্য নতুন সংঘাতের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আবার হামলা হলে তারা প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ বাড়াতে এবং বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে কঠোর পদক্ষেপ নিতে পারে। নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক হামিদ রেজা আজিজি বলেন, চলতি বছরের প্রথম দফার যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। সে কারণে তারা ক্ষেপণাস্ত্র ব্যবহারে কিছুটা সংযম দেখায়, যাতে দীর্ঘ সময় ধরে হামলা চালানো সম্ভব হয়। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। ইরানের ধারণা, এবার সংঘাত হবে স্বল্প সময়ের হলেও অনেক বেশি তীব্র। বিশেষ করে দেশটির জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সমন্বিত হামলার আশঙ্কা করছে তেহরান। বিশ্লেষকদের মতে, নতুন দফার সংঘাতে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। এতে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি সংস্থাপনগুলো বড় ঝুঁকিতে পড়বে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের তেলক্ষেত্র, শোধনাগার ও বন্দর লক্ষ্য করে হামলা চালানো হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় অস্থিরতা তৈরি হতে পারে। এতে সংঘাত এড়িয়ে চলতে চাওয়া উপসাগরীয় দেশগুলোও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার চাপের মুখে পড়তে পারে। গত কয়েক সপ্তাহে ইরানের সরকারি ঘনিষ্ঠ মহলে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে কড়া বক্তব্য দেখা গেছে। তেহরানের অভিযোগ, আমিরাত মার্কিন সামরিক সংস্থাপনের ব্যবহারের সুযোগ দিয়ে ইরানের বিরুদ্ধে হামলায় সহায়তা করেছে। ইরানের নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেন, আমরা চাইলে আমিরাতকে আবার উটের যুগে ফিরিয়ে নিতে পারি, প্রয়োজন হলে আবুধাবিও দখল করব। যদিও এসব বক্তব্যকে অতিরঞ্জিত বলে মনে করা হচ্ছে, তবুও বিশ্লেষকদের মতে এগুলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ভেতরের চিন্তাভাবনার প্রতিফলন। আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক আলী আলফনেহ বলেন, ইরানের পাল্টা হামলার আশঙ্কাই এখনও যুক্তরাষ্ট্রকে কিছুটা সংযত রাখার অন্যতম কারণ। এছাড়া ইরান লোহিত সাগর এবং এডেন উপসাগরেও প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে। বিশ্ব বাণিজ্যের প্রায় 10% এই পথ দিয়ে পরিচালিত হয়। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন এলাকার কাছেই প্রণালীটি অবস্থিত। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর পাশাপাশি বাব আল মানদেবেও চাপ তৈরি করতে পারলে যুক্তরাষ্ট্রকে একসাথে দুটি সামুদ্রিক রুট নিয়ে ব্যস্ত থাকতে হবে। মেহেদি খারাতিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের অর্থনৈতিক অবকাঠামোতে হামলা চালায়, তাহলে বাব আল মানদেবে জাহাজ চলাচল সীমিত করার পদক্ষেপ নিতে পারে তেহরান। তবে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়ন সহজ নাও হতে পারে। হুথিরা আঞ্চলিক যুদ্ধ হলে ইরানকে সমর্থনের ঘোষণা দিলেও আগের সংঘাতে তারা তুলনামূলক সতর্ক অবস্থানে ছিল। বিশ্লেষকদের মতে, সীমিত মারিক সক্ষমতা ও অস্ত্র মজুদের বিষয়টি তখন তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল। এদিকে যুদ্ধক্ষেত্রে জীবন দিতে চাওয়া ইরানিদের গণবিয়ে, মেশিনগান নিয়ে হাজির বরকনে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ও জমজমাট গণবিয়ের। তবে এই বিয়ের নেপথ্যে রয়েছে এক ভিন্ন রকম জাতীয়তাবাদী উদ্দেশ্য। বিয়েতে অংশ নেওয়া শত শত বরকনে আসলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে দেশের তরুণ সমাজের মনোবল বাড়াতে ইরান সরকারের পক্ষ থেকে সোমবার অর্থাৎ 18 মে রাতে এই বিশেষ গণবিয়ের আয়োজন করা হয়। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে শত শত যুগল অংশ নেন, যার মধ্যে কেবল ইমাম হোসেন স্কোয়ারেই শতাধিক নারী পুরুষের বিয়ে সম্পন্ন হয়। পুরো অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়। ইরান সরকারের এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে জান ফাদা, যার বাংলা অর্থ আত্ম উৎসর্গ। এই কর্মসূচিতে যোগ দেওয়া ইরানিরা যে কোনো পরিস্থিতিতে দেশের স্বার্থে যুদ্ধ করতে এবং জীবন দিতে প্রস্তুত। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা কৌশলগত স্থাপনায় হামলা চালায়, তবে এই তরুণেরা সেই কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে মানব ঢাল হিসেবে নিজেদের আত্মনিয়োগ করবেন। ইরান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই জাতীয়তাবাদী কর্মসূচিতে ইতিমধ্যেই দেশটির লাখ লাখ মানুষ যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন স্বয়ং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মূলত যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ইরানি কর্তৃপক্ষ দেশের অভ্যন্তরে সরকারের প্রতি জনগণের সমর্থন বৃদ্ধি এবং জাতীয় ঐক্য ধরে রাখতে প্রায় প্রতিদিনই এমন বড় বড় সরকারপন্থী সমাবেশের আয়োজন করছে।
গতকাল রাতের বিয়ের আয়োজনটি ছিল বেশ চমকপ্রদ। ইমাম হোসেন স্কয়ারে বরকনেরা সাধারণ কোনো গাড়িতে নয়, বরং সামরিক বাহিনীর মেশিনগানবাহী জিপ গাড়িতে চড়ে অনুষ্ঠানস্থলে হাজির হন। তবে যুদ্ধ আবহ থাকলেও বিয়ের মূল মঞ্চটি বেলুন দিয়ে বেশ আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছিল। কনের পোশাক পরা এক তরুণী পরিচয় প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, নিশ্চিতভাবে দেশ এখন যুদ্ধের মধ্যে রয়েছে, তবে এর মধ্যেও তরুণ তরুণীদের বিয়ের অধিকার রয়েছে। দেশের প্রতি ভালোবাসা আর নতুন জীবনের সূচনা সব মিলিয়ে তেহরানের এই আয়োজন এখন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। সব শেষ জানিয়ে দেব, এক যুদ্ধেই নাজেহাল ভারতীয় রুপি। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির ঐতিহাসিক দরপতন ঘটেছে। বিগত এক বছরে পাকিস্তানের মুদ্রার বিপরীতে ভারতের মুদ্রা দর হারিয়েছে প্রায় 12%। শুধু পাকিস্তানি রুপেই নয়, এই একই সময় বাংলাদেশি টাকার বিপরীতেও ভারতীয় রুপি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। ঢাকার বাজারে রুপির মান কমেছে প্রায় 10%। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদনে ভারতের বর্তমান অর্থনৈতিক সংকটের এই নজিরবিরল চিত্র সামনে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী গত বছরের 15ই মে প্রতি ভারতীয় রুপির বিপরীতে পাকিস্তানি রুপির দর যেখানে ছিল 3.2913 পাকিস্তানি রুপিতে, চলতি বছরের 18ই মে তা নেমে দাঁড়িয়েছে 2.9011 পাকিস্তানি রুপিতে। অর্থাৎ এই সময়ে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন হয়েছে প্রায় 11.86%, যার মধ্যে কেবল চলতি বছরেই দর কমেছে 6.8%। পাশাপাশি বাংলাদেশি টাকার বিপরীতে প্রতি রুপির দর 1.42 থেকে কমে দাঁড়িয়েছে 1.28 টাকায়। টানা 2 বছর ধরে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা হিসেবে চিহ্নিত হচ্ছে ভারতীয় রুপি। রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদদের একাংশ বলছেন, এই তীব্র দরপতন প্রমাণ করে যে ভারতের বর্তমান অর্থনৈতিক সংকট কেবল বিশ্ববাজারের ডলারের শক্তিবৃদ্ধি বা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে নয়, বরং এই তথ্য নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের অভ্যন্তরীণ নীতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মৌলিক দুর্বলতাকেই স্পষ্ট করছে। উদীয়মান অর্থনীতির অন্যান্য দেশগুলো একই ধরনের আন্তর্জাতিক ধাক্কার মুখে পড়লেও পাকিস্তানি রুপির বিপরীতে তাদের মুদ্রার এমন পতন ঘটেনি। অথচ পাকিস্তান নিজেই গত বছর IMF-এর সাহায্য নিয়ে কঠোর আর্থিক নীতিমালার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমান এই পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতীত রাজনৈতিক অবস্থানকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। 2012 ও 2013 সালে তৎকালীন কংগ্রেস সরকারের আমলে রুপির সামান্য অবমূল্যায়ন নিয়ে লাগাতার সরব হয়েছিলেন মোদী। তখন তিনি দাবি করেছিলেন, রুপির দরপতন আসলে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা ও দুর্বল শাসনেরই প্রত্যক্ষ প্রতিফলন। একই সাথে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক জাতীয়তাবাদী ভাষা ব্যবহার করে নিজেকে একজন দৃঢ়চেতা নেতা হিসেবে দাবি করতেন তিনি। তবে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার এক দশক পর আজ তার নিজের আমলেই পাকিস্তানি রুপি ও বাংলাদেশি টাকার বিপরীতে ধারাবাহিকভাবে দর হারাচ্ছে ভারতের মুদ্রা। মোদী সরকার ও তার নীতিমালার উপর আন্তর্জাতিক মহলের ক্রমবর্ধমান অনাস্থা নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। সেখানে বলা হয়েছে, রুপির এই পতনের ফলে ভারতীয়দের বিদেশে পড়াশোনা, ব্যবসা বা ভ্রমণের খরচ আকাশচুম্বী হচ্ছে। এমনকি জাপানি ব্যাংক MUFG এক পূর্বাভাসে জানিয়েছে, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ যাই হোক না কেন, অভ্যন্তরীণ কাঠামোগত দুর্বলতার কারণে চলতি বছরের শেষ পর্যন্ত ভারতীয় রুপির এই পতনধারা অব্যাহত থাকার সম্ভাবনাই প্রবল।